ওয়েলকাম টু কোডার ক্লাব বাংলা। আজ আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্ট্রিংয়ের কনক্যাটিনেশন, ইন্টারপোলেশন আর ইউজার ইনপুট। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে স্ট্রিংয়ের কনক্যাটিনেশন। ঠিক আছে, স্ট্রিং কনক্যাটিনেশন। বেসিক্যালি এই যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটা আমরা কি জন্য ব্যবহার করে থাকি? না, আমরা বিভিন্ন রকম টেক্সট যত আছে সেই টেক্সট ডেটাকে স্টোর করার জন্য আমরা স্ট্রিংকে ব্যবহার করে থাকি, তাই তো? যে ডেটা টাইপটা আছে আমাদের স্ট্রিং, এই ডেটা টাইপের স্ট্রিংটা আমরা ব্যবহার করে থাকি টেক্সট ডেটাকে স্টোর করার জন্য। এবার সাপোজ ধরুন আমি লিখলাম স্ট্রিং, স্ট্রিং এর পরে আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম নেম, দিয়ে আমি এখানে দিলাম রাহুল। ঠিক আছে, তাহলে স্ট্রিং এর মধ্যে আমি কাকে স্টোর করলাম? স্ট্রিং ডেটা টাইপটা কি না, এই রাহুলটা হচ্ছে একটা স্ট্রিং ডেটা টাইপ, অ্যালফা নিউমেরিক যে কোনো নাম্বার। ঠিক আছে, একটা হতে পারে, অনেকগুলো হতে পারে, সেটাকে আমরা একসঙ্গে কি বলি না স্ট্রিং ডেটা টাইপ বলি। ঠিক আছে, এই স্ট্রিং এর মধ্যে আমরা নেম স্টোর করতে পারি। এই স্ট্রিং এর মধ্যে আমরা ধরুন আর একটা ভেরিয়েবল তৈরি করলাম সিটি নামে, দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কলকাতা। ঠিক আছে, তাহলে নেমের মধ্যে কোনটা স্টোর থাকলো? না রাহুল। কলকাতা কার মধ্যে স্টোর থাকলো? না সিটির মধ্যে। আর এদের যে ডেটা টাইপ সেটা হচ্ছে গিয়ে কি না স্ট্রিং। ক্লিয়ার? তাহলে স্ট্রিং কি জিনিস বোঝা গেল। এবার আসছি যে স্ট্রিং এর যে কনক্যাটিনেশন সেটা কি জন্য ব্যবহার করা হয়। স্ট্রিং এর কনক্যাটিনেশনটা আমরা ব্যবহার করি বেসিক্যালি দুখানা স্ট্রিংকে একসঙ্গে, দুই বা দুইয়ের বেশি যে কোনো স্ট্রিংকে একসঙ্গে জোড়ার জন্য আমরা ব্যবহার করি। আর এর জন্য আমরা একটা প্লাস অপারেটরকেও ব্যবহার করি। ঠিক আছে, প্লাস অপারেটরকে আমরা ব্যবহার করি। যেমন আমি একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমরা এখানে লিখলাম ভয়েড মেন। ঠিক আছে, দিয়ে আমরা এখানে লিখলাম স্ট্রিং FIRST ফার্স্ট নেম ইকুয়ালস টু, আমি দিয়ে দিলাম রাহুল। আর আবার একটা স্ট্রিং নিলাম, এটা হচ্ছে লাস্ট নেম, ভেরিয়েবলের নাম। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম দাস। ঠিক আছে, এবার আমি স্ট্রিং ফুল নেম লিখছি, ফুল নেম। তাহলে ফার্স্ট নেমটা একটা ভেরিয়েবল। ঠিক আছে, ফার্স্ট নেমের মধ্যে কি স্টোর আছে না রাহুল স্টোর আছে। আর লাস্ট নেমের মধ্যে কি স্টোর আছে না দাস স্টোর আছে। আমি যদি এখন এটাকে এরকম করে লিখি, ফার্স্ট নেম, তারপরে প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দিয়ে একটা এমটি স্ট্রিং দিলাম, মানে স্পেসটা ফার্স্ট নেম আর লাস্ট নেমের মধ্যেখানে যে একটা স্পেস থাকে সেই স্পেসটার জন্য এখানটা একটা এমটি স্ট্রিং দেওয়া হলো। তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি লাস্ট নেম। ক্লিয়ার? দিয়ে এখন যদি আমরা প্রিন্ট করি ফুল নেমকে, ফুল নেম কে যদি আমরা প্রিন্ট করি, ঠিক আছে, তাহলে কি আসবে? না তাহলে লেখা আসবে রাহুল দাস। এটা প্রিন্ট হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে স্ট্রিং এর কনক্যাটিনেশনটা আমরা কিভাবে করি না স্ট্রিং কে কনক্যাটিনেশন আমরা প্লাস চিহ্ন দিয়ে করে থাকি। আর মাঝখানে যে দুটো স্ট্রিং এর মধ্যে যদি গ্যাপ আমাদেরকে দেখাতে হয় তাহলে একটা এমটি স্ট্রিং দেব, দিলেই আমাদের এই জিনিসটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার ধরুন মাল্টিপল কিছু ভেরিয়েবল নিয়ে আমরা একটা জিনিসকে তৈরি করার চেষ্টা করি। ঠিক আছে, মাল্টিপল কিছু ভ্যালু ভ্যালু নিয়ে, যেমন ধরুন লিখলাম ভয়েড মেন। হুম, এখানে ধরুন দিয়ে দিলাম আমি স্ট্রিং, ধরুন ফার্স্ট নেম রাহুল। ঠিক আছে, তারপরে দিয়ে দিলাম স্ট্রিং লাস্ট নেম ইকুয়ালস টু দিয়ে দিলাম দাস। ঠিক আছে, তারপরে ধরুন দিলাম ইন্ট এজ ইকুয়ালস টু
30, ঠিক আছে। তারপরে ধরুন দিয়ে দিলাম স্ট্রিং সিটি ইকুয়ালস টু কলকাতা। তারপরে ধরুন দিয়ে দিলাম স্ট্রিং হবি ইকুয়ালস টু, ধরুন দিলাম ফটোগ্রাফি, ঠিক আছে। এবার আমরা যদি এটাকে একটা লাইনে যদি আমরা এটাকে লিখতে যাই তাহলে কেমন ভাবে লিখবো, না ধরুন এখানে দিলাম স্ট্রিং ইন্ট্রো, ঠিক আছে, স্ট্রিং ইন্ট্রো লিখলাম। এবার লিখবো আমরা ফার্স্টে ফার্স্ট নেম প্লাস, তারপরে লাস্ট নেমকে লেখার জন্য একটা এমটি স্ট্রিং দিলাম, ঠিক আছে। দুটো ইনভাইট কোটেশন, তার মাঝখানে একটা স্পেস, তাহলে রাহুল, আর তারপরে যে লাস্ট নেম যেটা আসবে তার মধ্যে একটা স্পেস থাকবে, ঠিক আছে। লাস্ট নেম, লাস্ট নেমের পরে আমরা দিয়ে দিলাম আবার প্লাস, লিখছি এখানে ইজ, এখানে একটুখানি গ্যাপ দিলাম, এখানে একটা গ্যাপ দিলাম, তাহলে লাস্ট নেমের পরে একটা গ্যাপ হলো, ইজ, ইজের পরে আবার একটা গ্যাপ হলো, ঠিক আছে। আচ্ছা, দিয়ে আমরা দিচ্ছি এজ, এজ ডট টু স্ট্রিং, ঠিক আছে। ডট টু স্ট্রিং কি করছে না আমাকে স্ট্রিং এ কনভার্ট করছে, তার কারণ এজ কিসে আছে, এজটা আছে ইন্টিজারে, তাহলে ইন্টিজার থেকে আমাকে কনভার্ট করতে হচ্ছে, তার কারণ এই পুরো জিনিসটা কিসে সেভ হচ্ছে, না ইন্ট্রো, ইন্ট্রো কি টাইপের, না স্ট্রিং টাইপের, সেই জন্য আমাকে এজকে আমাকে স্ট্রিং এ কনভার্ট করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আসলো 30, ঠিক আছে। রাহুল দাস ইজ 30 ইয়ার্স ওল্ড, এখানে আমি দিয়ে দিচ্ছি ইয়ার্স ওল্ড, হ্যাঁ, ডট দিলাম, হি লিভড, হি লিভস ইন, দিলাম, দিয়ে আবার প্লাস দিয়ে সিটি দিয়ে দিচ্ছি, সিটি, যেটা আমাদের এই যে ভেরিয়েবলটা আছে সিটি সেইটা, ঠিক আছে, সিটি দিয়ে দিলাম। তারপরে আবার প্লাস দিয়ে লিখলাম যে অ্যান্ড হিজ হবি, হবি ইজ, এই পর্যন্ত হলো, দিয়ে প্লাস দিয়ে হবিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে হবি, এই হবিটা এখানে দিয়ে দিলাম, হবি প্লাস ডট, ঠিক আছে, মানে লাস্টের যে ফুল স্টপটা সেটা। তাহলে আমরা কি এখানে প্রিন্ট হবে, না এবার যদি আমরা এটাকে প্রিন্ট করি, প্রিন্ট ইন্ট্রো, ঠিক আছে, তাহলে আমাদের কি প্রিন্ট হবে, না রাহুল স্পেস দাস ইজ 30 ইয়ার্স ওল্ড, হি লিভস ইন কলকাতা, ঠিক আছে, এটা অ্যান্ড হিজ হবি ইজ ফটোগ্রাফি, এই জিনিসটা কিন্তু এখানে প্রিন্ট হবে, এই পুরো লাইনটা কিন্তু এখানে প্রিন্ট হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কিন্তু কনক্যাটিনেশন, বোঝা গেল। এখানে আমরা কি কি ব্যবহার করেছি, না স্ট্রিং যখন কনক্যাটিনেশন হয় তখন আমাদের কিন্তু এই মেথডটা কল করতে হয়েছে, কি জন্য কল করেছি আমরা, না এজ হচ্ছে আমরা ইন্টিজারে সেভ করেছি, কিন্তু এখানে আমরা পুরো যে জিনিসটা সেটাকে তো আমরা স্ট্রিং এ লিখছি, সেই জন্য স্ট্রিং এ আমাকে দেখাতে হবে, সেই জন্য টু স্ট্রিং দিয়ে আমরা এটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের স্ট্রিং কনক্যাটিনেশন, ক্লিয়ার। আচ্ছা, এইবার আমরা এই পুরো জিনিসটাকে একটুখানি কম্পিউটারেও রান করে দেখে নেব, তাহলে পুরো জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি কম্পিউটার স্ক্রিনটা ভিজিবল আছে। তো ফার্স্ট আমরা লিখি এখানে ভয়েড মেন, ঠিক আছে। এবার আমরা এখানে লিখছি স্ট্রিং, স্ট্রিং ফার্স্ট নেম, ফার্স্ট নেম ইকুয়ালস টু, দিয়ে দিচ্ছি রাহুল, রাহুল, স্ট্রিং লাস্ট নেম, লাস্ট নেম ইকুয়ালস টু, দিয়ে দিলাম দাস, দাস, ঠিক আছে, ওকে। আচ্ছা,
তারপরে আমরা দেব ইন্ট এজ। ইন্ট এজ কত? না, ইন্ট এজ 30। তারপরে আবার দেব স্ট্রিং সিটি। ঠিক আছে, এটা একটা ভেরিয়েবল সিটি, তার মধ্যে আমরা কি স্টোর করব না কলকাতা। ঠিক আছে, সেমিকোলন। স্ট্রিং স্ট্রিং হবি। স্ট্রিং হবি, এখানে আমরা কি স্টোর করব? ফটো ফটোগ্রাফি। কেমন? এবার আমরা লিখছি স্ট্রিং স্ট্রিং ইন্ট্রো। স্ট্রিং ইন্ট্রো ইকুয়ালস টু, আমরা লিখছি ফার্স্ট নেম, এটা ভেরিয়েবল। ঠিক আছে, ভেরিয়েবলের পরে আমরা কি দেব না একটা এমটি স্ট্রিং দেব। কি জন্য দিচ্ছি না স্পেস তৈরি করার জন্য। ঠিক আছে, ফার্স্ট নেম, আবার কি দেব না আবার একটা ভেরিয়েবল লাস্ট নেম। ঠিক আছে, তারপরে আবার স্ট্রিং কি হবে না ইজ। ঠিক আছে, দুদিকে দুটো স্পেস দিয়ে দিলাম একটু, তাহলে জায়গা থাকবে। হ্যাঁ, রাহুল দাস, তারপরে একটুখানি স্পেস হয়ে আসবে ইজ, তারপরে আবার একটা স্পেস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে আমরা দিয়ে দেবো কোনটা না এজ। এজ, এবার এজটা যেহেতু আমাদের ইন্টিজার, সেহেতু এটাকে আমরা কনভার্ট করে নেব টু স্ট্রিং মেথডে। ঠিক আছে, তাহলে এখানে চলে আসলো 30। তারপরে আবার আমরা দেব ইয়ার্স ওল্ড। ঠিক আছে, তারপরে লিখবো হি লিভস ইন। হি লিভস ইন পর্যন্ত লিখলাম, দিয়ে আমাদের সিটি যেটা আছে সেই সিটিটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আবার লিখলাম অ্যান্ড হিজ হবি ইজ কি না হবিটা, হবিটা এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ডট মানে ফুল স্টপ দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু গোটাটা একটা স্ট্রিং। এখানে সেমিকোলন দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা যদি ইন্ট্রোটাকে প্রিন্ট করি তাহলে কি হবে দেখা যাক। ইন্ট্রোটাকে আমরা যদি এখন প্রিন্ট করি, ঠিক আছে, রান করি প্রোগ্রামটাকে, তাহলে দেখুন লেখা আসছে রাহুল দাস, হ্যাঁ, ইজ 30 ইয়ার্স ওল্ড, ফুল স্টপ, হি লিভস ইন কলকাতা অ্যান্ড হিজ হবি ইজ ফটোগ্রাফি। এটাই হচ্ছে স্ট্রিং এর কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন করতে গেলে আমরা কি করি না একটা স্ট্রিং এর সঙ্গে আর একটা স্ট্রিংকে যে জোড়ার সময় আমরা প্লাস সাইনটা ব্যবহার করি, প্লাস অপারেটরটাকে ব্যবহার করি। আর যেখানে আমাদের এমটি স্ট্রিং এর দরকার সেখানে আমরা কি করি না একটা কোনো স্পেস দিই। ঠিক আছে, যে কোনো জায়গায় স্পেস দিই অথবা একটা এমটি স্ট্রিং দিই। ঠিক আছে, এরকম করে যদি আমরা লিখি, এটাকেই বলছে কিন্তু স্ট্রিং এর কনক্যাটিনেশন। এটার কাজ কি না একটা স্ট্রিং মানে অনেকগুলো দুই বা অধিক যে মানে স্ট্রিং আছে সেগুলোকে একসঙ্গে জুড়ে একটা মানে কমপ্লিট একটা লাইন শো করা। এটাই হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন। এখানে আমি লিখে দিচ্ছি, এটাকে বলছে স্ট্রিং স্ট্রিং কনক্যাটিনেশন। ঠিক আছে, আচ্ছা, এবার যদি বলতে হয় এই স্ট্রিং কনক্যাটিনেশনের মধ্যে কিছু কিছু প্রবলেম আছে। প্রবলেম কি কি না এটা মানে দেখতে একটুখানি টাফ টাইপের, মানে ইজি এটা নয়। ইজিলি যে আমরা এই জিনিসটাকে বুঝতে পারবো সেরকম ব্যাপারটা নয়। ঠিক আছে, এটা একটুখানি বেশি মানে দেখতে অনেকগুলো অনেক কিছু আছে, যেমন ধরুন প্লাস, তারপরে আবার কোটেশন শুরু হচ্ছে, আবার কোটেশন শেষ হচ্ছে, আবার প্লাস শুরু হচ্ছে, এরকম করে কিন্তু একটুখানি মানে কষ্টসাধ্যভাবে আমাদের কিন্তু দেখতে হয়। ঠিক আছে, কিন্তু এখন যখন আমরা মানে ইন্টারপোলেশনটা পড়বো, ইন্টারপোলেশনটা কিন্তু খুবই ইজি। ঠিক আছে, তো সেই জিনিসটা একটুখানি আমরা দেখবো কেমন করে হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা দেখে নিই, বুঝে নিই এদের সিনটেক্সটা কীরকম, তারপর আবার কম্পিউটারে এসে আমরা প্র্যাকটিক্যালি জিনিসটাকে দেখবো। আচ্ছা, তো এখন আমাদের যেটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে ইন্টারপোলেশনের যে জায়গাটা সেটা আমরা একটুখানি বুঝে নিই, যে এই জিনিসটাকেই যদি আমরা ইন্টারপোলেশনে লিখতে যাই তাহলে আমরা কিভাবে লিখবো জিনিসটা, এই সেম জিনিসটাকে।
ঠিক আছে, তাহলে এখানটার থেকে আমরা আপাতত এটাকে একটুখানি রিমুভ করছি। দিয়ে এই যে সাপোজ আমরা এখানে যে জিনিসটা লিখেছি, এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত কে, এটা হচ্ছে আমাদের কনক্যাটিনেশন। ঠিক আছে, এবার আমরা যেটা দেখতে চলেছি সেটা কিন্তু ইন্টারপোলেশন। তা ইন্টারপোলেশনটা আমরা কেমন ভাবে লিখবো? আমরা ডাইরেক্ট লিখতে পারি প্রিন্ট। ঠিক আছে, প্রিন্টের মধ্যে আমরা একটা ডাবল কোটেশন দিয়ে দেবো। ঠিক আছে, এই ডাবল কোটেশনের মধ্যে কিন্তু আমাদের সমস্ত কিছু থাকবে। ঠিক আছে, মানে যে কোনো ভেরিয়েবলকে এই ডবল কোটেশনের মধ্যে নর্মালি আমরা লিখে যাব। ঠিক আছে, সেখানে নর্মাল যে স্ট্রিংগুলো আছে সেগুলোও থাকবে। আর তার সঙ্গে যখন যখন আমরা ভেরিয়েবলকে ইউজ করব, তখন তখন আমরা শুধু ডলার সাইনটা জাস্ট দেবো, এরকম করে একটা ডলার সাইন দেবো। ডলার সাইন দিয়ে সেই ভেরিয়েবলটার নাম লিখবো। ঠিক আছে, যেমন ফার্স্ট কি না, ফার্স্ট নেম, ফার্স্ট নেম। তাহলে এখানে কি প্রিন্ট হয়ে গেল না, রাহুল প্রিন্ট হয়ে গেল। তারপরে জাস্ট একটুখানি স্পেস দিয়ে আবার লাস্ট নেম, লাস্ট নেম। তাহলে কি হলো না, যেই একটুখানি স্পেস দিলাম তাহলে এটা কিন্তু অটোমেটিক স্পেস হয়ে গেল। আমাকে যে আলাদা করে এখানে প্লাস দিয়ে একটা এমটি স্ট্রিং দিয়ে আবার প্লাস দিতে হয়েছিল, আমাকে দেওয়ার দরকার নেই। জাস্ট একটুখানি স্পেস দিলেই এটা কিন্তু অটোমেটিক স্পেস ধরে নেবে, দিয়ে আবার লাস্ট নেমটা এখানে প্রিন্ট হয়ে গেল। তারপরে নর্মালি আবার যেমন আমরা লিখি ইজ। ঠিক আছে, তারপরে আবার আমরা এজটা দেব। এখানে কিন্তু আমাদের টু স্ট্রিং দিয়ে কনভার্ট করারও কোনো দরকার নেই। ঠিক আছে, ইয়ার্স, নর্মাল আমরা যেরকম লিখি সেরকমই আমরা লিখব। ওল্ড ডট ফুল স্টপ হি লিভস ইন ডলার সিটি। ঠিক আছে, অ্যান্ড হিজ হবি, হবি ইজ, দিয়ে ডলার হবি। ঠিক আছে, ব্যাস এইটুকু জিনিসই আমরা কিন্তু লিখব। ঠিক আছে, দিয়ে ফুল স্টপ দিয়ে দিলাম। দিয়ে যেটা আমরা শুরু করেছিলাম কোটেশন, সেই কোটেশনটাকে আমরা শেষ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন। এটাই হলো স্ট্রিং ইন্টারপোলেশন। ঠিক আছে, কনক্যাটিনেশন থেকে অনেক ইজি, অনেক ইজি হচ্ছে এই স্ট্রিং ইন্টারপোলেশন। ঠিক আছে, তো জিনিসটা বোঝা গেল নিশ্চয়ই। ঠিক আছে, কি করে আমরা করছি? ওইটা ছিল হেভি হার্ডার, স্ট্রিং কনক্যাটিনেশনটা হচ্ছে হার্ডার, এটা কিন্তু খুবই ইজি। ঠিক আছে, আর ওখানে অনেক বড় জিনিস লিখলে অনেকটা জিনিসটা মেসি হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে পুরো ক্লিন। ঠিক আছে, এটা কিন্তু প্রেফার্ড একটা জিনিস, মডার্ন স্টাইল। ঠিক আছে, আগে আমরা এই ধরনের জিনিসগুলোকে ব্যবহার করতাম কনক্যাটিনেশন, কিন্তু এখন আমরা কিন্তু ইন্টারপোলেশনটাই বেশি ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো চলুন এবার এর এক্সাম্পলটা আমরা কম্পিউটারে একটুখানি রান করে দেখি। তো এখন আমরা দেখব যে স্ট্রিং এর ইন্টারপোলেশনটা আমরা কেমনভাবে করতে পারি। আমরা ডাইরেক্টলি লিখব প্রিন্ট, প্রিন্টের মধ্যে ব্র্যাকেট, ব্র্যাকেটের ভেতরে আমরা দেবো ডবল কোটেশন। এই ডবল কোটেশনের মধ্যে যখন যখন আমরা ভেরিয়েবলকে ব্যবহার করব, তখন তখন আমরা ডলার সাইনটা দেব। এছাড়া নর্মালি যেমন আমরা লিখি ঠিক সেই রকম ভাবেই কিন্তু লিখে যাব। ঠিক আছে, যেমন এখানে যে এই যে দিলাম স্পেস, এই স্পেসটা কিন্তু এই এই পুরো কাজটা করলো। এই যে প্লাস, তারপরে একটা এমটি স্ট্রিং, তারপর আবার প্লাস, এখানে এই সমস্ত দেওয়ার দরকার নেই, নর্মালি একটা স্পেস লিখে দিলেই কিন্তু হয়ে গেল স্পেস। ঠিক আছে, ইজ, তারপরে আমরা যেমন এজের জন্য ওখানে টু স্ট্রিং এ কনভার্ট করতে হয়েছিল, এখানে এরকম কনভার্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে, জাস্ট ডলার এজটা লিখলেই আমাদের এই 30 কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, ইয়ার্স ওল্ড ফুল স্টপ হি লিভস ইন ডলার সিটি, মানে কলকাতা চলে আসলো। ঠিক আছে, অ্যান্ড হিজ হবি ইজ ডলার হবি, ফুল স্টপ, লাস্টে সেমিকোলন। এবার যদি আমরা এটাকে প্রিন্ট করি, তাহলে দেখুন অ্যাজ ইট ইজ, যেরকম ভাবে স্ট্রিং কনক্যাটিনেশনে প্রিন্ট হয়েছিল, ঠিক স্ট্রিং ইন্টারপোলেশনে সেম জিনিসটাই কিন্তু প্রিন্ট হয়েছে। আমরা এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশন। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল আমাদের স্ট্রিং এর ইন্টারপোলেশন, যেটা কিন্তু অনেক শর্ট। দেখুন স্ট্রিং ইন্টারপোলেশনটা অনেক শর্ট, আউটপুট সেম। ঠিক আছে, এবং
খুবই মানে বুঝতে বা পড়তে খুবই ইজি। ঠিক আছে, জাস্ট আমরা কি করব না, যখন যখন আমরা ভেরিয়েবলকে ব্যবহার করব তখন তখন জাস্ট সেখানে ডলার সাইনটা আগে দিয়ে দেবো, তাহলেই ভেরিয়েবলটা ওখান থেকে চলে আসবে। আর নর্মালি যেমন আমরা লিখি সেরকম ভাবে কিন্তু আমরা লিখে যাব। এটাই হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশন, এটা মডার্ন এবং এটাই প্রেফার্ড একটা মেথড আজকের দিনে। ঠিক আছে, আগেকার দিনে এই স্ট্রিং কনক্যাটিনেশনটাই ব্যবহার করা হতো। আচ্ছা, আর একটা জিনিস এবার দেখায়। সাপোজ আমাকে এখানে কি করতে হচ্ছে না, এই যে রাহুল দাস এই নামটাকে আমি চাইছি না ক্যাপিটালে প্রিন্ট হবে। তো ক্যাপিটালে যখন প্রিন্ট করতে হবে তখন আমাকে কি করতে হয় না, ডট দিয়ে আমাকে একটা মেথডকে কল করতে হয়, টু আপার কেস মেথডকে কল করতে হয়। এই রকম টাইমে আমাদের কি করতে হবে না, কার্লি ব্র্যাকেট দিতে হবে। যখন শুধু ভেরিয়েবল নয়, ভেরিয়েবলের সঙ্গে আমরা কোনো প্রপার্টি বা কোনো মেথডকে যখন আমরা কল করব, ঠিক আছে, প্রিন্ট করব, তখন আমাদেরকে কিন্তু এই একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে। বা যখন দুটো নাম্বারকে আমরা একসঙ্গে ক্যালকুলেশন করব, প্লাস মাইনাস গুণ ভাগ, সেটাও যদি ডাইরেক্টলি করতে চাই কোনো ভেরিয়েবলে অ্যাক্সেস না করে, তাহলেও কিন্তু আমাদেরকে একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে সেই জিনিসটা রাখতে হবে। ঠিক আছে, তো চলুন সেই জিনিসটা একটু দেখে নেওয়া যাক। এখানে দিচ্ছি আমি, ধরুন টু আপার কেস, আপার কেস। ঠিক আছে, টু আপার কেস, এই জিনিসটা আমি এখানে দিলাম। তার জন্য আমাকে কি করতে হবে, এই যে ফার্স্ট নেম যেটা হয়েছে, এই ফার্স্ট নেম থেকে এই টু আপার কেস পর্যন্ত আমাকে একটা ব্র্যাকেটের মধ্যে আমাকে রাখতে হবে। ঠিক আছে, আবার যদি লাস্ট নেমটাকেও আমি রাখতে চাই ওরকম ভাবে, ঠিক আছে, তাহলেও আমাকে সেম কি করতে হবে না, একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে ভেরিয়েবল, আর ভেরিয়েবলের সঙ্গে আমি যেটাকে লিখতে চাইছি, যে মেথডটাকে লিখতে চাইছি টু আপার কেস, সেই জিনিসটা কিন্তু দিতে হবে। তাহলে এরকম ভাবে যদি আমি জিনিসটা করি, তাহলে কি হবে না, তাহলে দেখুন রান করলে কি হচ্ছে। এটাকে যদি এখন রান করা যায় তাহলে কি হচ্ছে দেখুন, রাহুল দাসটা কিন্তু ক্যাপিটালে প্রিন্ট হয়েছে, মানে আপার কেসে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে যখন ভেরিয়েবলের সঙ্গে আমরা কোনো মেথড বা প্রপার্টিকে একসঙ্গে প্রিন্ট করতে চাইবো, তখন আমাদেরকে সেটাকে কার্লি ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। আর নর্মালি যদি আমরা জাস্ট অ্যাক্সেস করতে চাইছি ভেরিয়েবলকে, তাহলে আমরা কি করব, নর্মালি জাস্ট একটা ডলার সাইন দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা গেল আমরা স্ট্রিংকে কিভাবে নিচ্ছি। ঠিক আছে, সেম মেথডটাই আমি দেখাচ্ছি। আম, যে আমরা নিউমেরিক কোনো ডিজিটকে যদি নিতে চাই, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে এই জিনিসটা করব, এখানেই দেখিয়ে দিই। সাপোজ ধরুন আমি দিলাম ইন্ট num1 ইকুয়ালস টু 4, আবার নিলাম ইন্ট num2 ইকুয়ালস টু 6। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই, তাহলে দু রকম ভাবে প্রিন্ট করতে পারি। এখানে আমরা প্রিন্ট এরকম ভাবে করতে পারি যে the sum of dollar num1 and dollar num2 is, দিয়ে আমরা ডলার সাইন দিলাম, কার্লি ব্র্যাকেট দিলাম, এখানে লিখলাম num1 প্লাস num2। ঠিক আছে, লাস্টে সেমিকলন দিয়ে দিলাম। আমরা এরকম ভাবেও করতে পারি, তাহলে কি লেখা আসবে, দ্য সাম অফ 4 and 6 ইজ 10। ঠিক আছে, আবার এটাকে আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে শুধু ভেরিয়েবলটাকেও এখানে দিতে পারি। যেমন আমি এখানে করে দিলাম কি না, ইন্ট সাম ইকুয়ালস টু num1 num1 প্লাস num2। আর এখানে আমরা এটা লিখলাম না, আমরা এর পরিবর্তে আমরা এখানে লিখে দিলাম ডলার সাম, সেম আউটপুট আসবে, দ্য সাম অফ 4 and 6 ইজ 10। ঠিক আছে, আমরা আলাদা করে একটা ভেরিয়েবল তৈরি করে শুধু ভেরিয়েবলটা করতে পারি। আর যদি আমাদের প্লাসটাই এখানে শো করতে হয়, দিয়ে আমাদেরকে সামটাকে শো করতে হবে, তাহলে এরকম করেও আমরা করতে পারি। ঠিক আছে, ডলার সাইন দিয়ে আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে দুটো নাম্বার num1 num2কে দিয়ে একবারে আমরা প্রিন্ট করে দেখাতে পারি, আলাদা করে তখন আমাদের সাম নেওয়ার দরকার হবে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল কার্লি ব্র্যাকেটটা আমরা কোন সময় ব্যবহার করব, ডলার সাইনটা আমরা কোন সময় ব্যবহার করব স্ট্রিং কনক্যাটিনেশনে। ঠিক আছে, এবার আমরা নেক্সট যে টপিকের মধ্যে আলোচনা করতে চলেছি, এটাকে আমরা কমেন্ট করে দিলাম। নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইউজার
ইনপুট, ইউজার ইনপুট, ঠিক আছে। তো ইউজার ইনপুটের কিভাবে ইনপুটটা করতে হচ্ছে, কি করতে হয়, ফার্স্ট আমরা এর সিনট্যাক্সটা একটু দেখে নিই। তারপরে আবার কম্পিউটারে এসে আমরা কি করব না, পুরোভাবে আমরা কম্পিউটার আবার রান করে দেখব। ঠিক আছে, তো এখন আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে ইউজার ইনপুট। এখনো পর্যন্ত কিন্তু আমরা ইউজার ইনপুট দেখিনি। ইউজার ইনপুট, আচ্ছা, ইউজারের ইনপুটটা নিতে গেলে আমাদের প্রথমে ইম্পোর্ট করতে হবে একটা লাইব্রেরি, তার নাম হচ্ছে ডাট কোলেন আইও। আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট। তারপরে আমরা কোড লিখব। কি লিখব? ভয়েড মেন। এখন আমরা ইউজার থেকে ইনপুট করছি কি, দুরকম ভাবে আমরা এখানে স্টার্ট করতে পারি। আমরা লিখতে পারি প্রিন্ট, দিয়ে আমরা লিখতে পারি এন্টার, এন্টার ইয়োর নেম, এরকম লিখতে পারি। এছাড়া প্রিন্ট ফাংশন না দিয়ে আমরা আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে std out ডট রাইট। সেম জিনিস আমরা এখানে লিখলাম, এন্টার ইয়োর নেম। কি পার্থক্য আছে এই দুটো জিনিসের মধ্যে? না, পার্থক্য এটাই যে যখন আমরা প্রোগ্রামটা রান করব, তখন এই যে লাইনটা আছে এই লাইনের জাস্ট পরের লাইনে ইউজার যে ইনপুটটা দেবে সেটা কিন্তু আসবে। মানে প্রিন্ট কি করে না, লেখার সঙ্গে সঙ্গে লাইনের ব্রেক করে দেয়। ঠিক আছে, আর এ কিন্তু লেখার সঙ্গে সঙ্গে কোনো লাইনের ব্রেক করে না। মানে ইউজারের যে ইনপুট আসবে এই লাইনটা যখন শো হবে, সেম জায়গায় কিন্তু ইউজার ইনপুটটা দিতে পারবে, সেম লাইনে, ব্রেক হবে না। এটাতে প্রিন্ট লিখলে পরে ব্রেক হয়। আচ্ছা, লিখলাম। লেখার পরে আমাকে ইউজারটা তো নিতে হবে, ইনপুটটা যেটা দিচ্ছে ইউজার সেটা তো নিতে হবে। নিতে গেলে আমরা কি লিখবো না, std in ডট রিড লাইন সিঙ্ক। ঠিক আছে, এ কি করে না, এ রিটার্ন করবে স্ট্রিং। এ রিটার্ন করবে স্ট্রিং। ধরুন আমি এখানে নিয়ে নিলাম নেম। এবার এখানে একটা জিনিস বোঝার আছে, এ তো রিটার্ন করবে স্ট্রিং। এবার স্ট্রিংটা নেম, মানে স্ট্রিংও আসতে পারে আবার নালও আসতে পারে, ঠিক না? তো যদি নাল আসে তাহলে আমাকে ভেরিয়েবলটাকে তো আগে নালেবল করতে হবে। তো তার জন্য আমাকে এখানে দিতে হবে কিন্তু কোশ্চেন মার্ক। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই কোশ্চেন মার্ক যদি না দিই তাহলেও হবে, আমাদের লাস্টে কিন্তু ইনপুট করতে হবে কি না, এক্সক্লেমেশন একটা সাইন যেটা আছে সেটা ইনপুট করতে হবে। এক্সক্লেমেশন সাইন কেন না, এক্সক্লেমেশন সাইনের সাহায্যে আমরা এটা বোঝাচ্ছি ডাট প্রোগ্রামকে যে আমরা 100% অ্যাসিওর যে নেমের ভ্যালু নাল হবে না। ঠিক আছে, ইউজার কিছু না কিছু ভ্যালু দেবেই দেবে, নেমের ভ্যালু কখনোই নাল হবে না। এটা ডাট প্রোগ্রামকে আমরা বলছি। কিন্তু বাই বাই চান্স যদি নেমের ভ্যালু নাল চলে আসে তাহলে প্রোগ্রামটা কিন্তু রান টাইমে এরর শো করবে। ঠিক আছে, সেই জন্য আমরা প্রেফার করব যে এক্সক্লেমেশন সাইনটা না ইউজ করে আমরা ইউজ করব কি, আমরা ইউজ করব এই কোশ্চেন মার্ক সাইনটাই ইউজ করব। সেটা আমাদের কি বোঝাচ্ছে না, সেটা বলছে যে ডাট মানে যদি নাল ভ্যালুও আসতে পারে আবার স্ট্রিং ভ্যালুও আসতে পারে নেমের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, দিয়ে আমরা এখানে প্রিন্ট করব কি, প্রিন্ট করব নেম। বোঝা গেল? তাহলে এই জিনিসটাকে আমরা ফার্স্টে একটু রান করে দেখি যে ইউজার থেকে আমরা কিভাবে ইনপুটটা নিতে পারি, তাই না? আচ্ছা, তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট করব ডাট আইও। তারপরে আমরা প্রোগ্রাম লিখব ভয়েড মেন। কি লিখব? লিখব দুটো জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, প্রিন্টের ব্যাপারটাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এন্টার ইয়োর নেম। ঠিক আছে, আর একটা আমরা দেখাচ্ছি কি না, std out ডট রাইট। ঠিক আছে, এখানেও সেম জিনিসটা থাকবে, এন্টার ইয়োর
নেম। এবার ইউজার যেটা ইনপুট করবে সেই ইনপুটটা আমাকে নিতেও তো হবে, তার জন্য আমি কি লিখবো, না std in ডট রিড লাইন সিঙ্ক। ঠিক আছে, এবার এটা কি রিটার্ন করবে, স্ট্রিং রিটার্ন করবে, কোশ্চেন মার্ক দিয়ে দিলাম নেম। ঠিক আছে, যদি এখানে আমরা কোশ্চেন মার্ক না দিতাম তাহলে দেখুন কম্পাইল টাইম এরর শো করছে। মানে এটা আমাকে বলতে চাইছে যে নেমটার ভ্যালু তো নালও হতে পারে, তাই না? তাহলে আমাকে কিন্তু আইদার বলতে হবে যে না, নেমের ভ্যালু নাল হবে না, আমি গ্যারান্টি নিচ্ছি। ঠিক আছে, কিন্তু এখানে প্রবলেম কি, এখানে প্রবলেম হচ্ছে যদি বাই চান্স নাল চলে আসে তাহলে কি হবে, তাহলে রান টাইম এরর হবে। সেই জন্য আমরা এক্সক্লেমেশন সাইন ব্যবহার না করে প্রেফার করব এই এই সিচুয়েশনে হচ্ছে কোশ্চেন মার্ক সাইনটা ব্যবহার করতে। এখানে লিখতে হবে ইওর। ঠিক আছে, আচ্ছা, দিয়ে আমরা প্রিন্ট করব কি, দিয়ে আমরা প্রিন্ট করব নেম ইজ, দিয়ে ডলার সাইন দিয়ে নেম, লাস্টে সেমিকোলন। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে রান করি তাহলে কি হবে দেখা যাক। আচ্ছা, ফার্স্টে আমি প্রিন্টের ব্যাপারটা একটু দেখাই, সেই জন্য এই লাইনটাকে আপাতত কমেন্ট করলাম, দিয়ে আপাতত প্রিন্টের ব্যাপারটা দেখাই। দেখুন সেম লাইনে কার্সারটা ব্লিঙ্ক করছে, কিন্তু যখনই লিখতে যাব, ধরুন আমি এখানে লিখলাম অমিত বিশ্বাস, তাহলে লেখাটা কোথায় আসলো, না সেকেন্ড লাইনে আসলো। ঠিক আছে, এটাই করে প্রিন্ট। কিন্তু এসটিডি আউট ডট রাইটে যদি আমরা লিখি তাহলে সেম লাইনেই লেখাটা হবে। ঠিক আছে, নেম ইজ অমিত বিশ্বাস লেখা আসলো। আচ্ছা, এই জিনিসটাই আমরা এসটিডি আউট ডট রিড লাইন দিয়ে করি। এটাকে আনকমেন্ট করলাম, সেম জিনিসটাকে আরেকবার রান করালাম, এন্টার ইওর নেম লেখা আসলো। ঠিক আছে, এখানে এক কাজ করি, একটা কোলেন দিয়ে একটুখানি স্পেস দিয়ে দিই, দিয়ে আরেকবার রিরান করি। তাহলে এখানে যদি এখন লিখি, আমি কোথায় লেখা হচ্ছে, লেখা হচ্ছে কিন্তু সেম লাইনে লেখা হচ্ছে। ঠিক আছে, এটাই জাস্ট পার্থক্য প্রিন্ট আর এসটিডি আউট ডট রাইটের। ঠিক আছে, আচ্ছা, যেই এন্টার দিলাম এই জিনিসটা লেখা চলে আসলো। তাহলে এটা গেল কিন্তু স্ট্রিংকে কিভাবে আমরা ইনপুট করছি সেই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পেলাম। আচ্ছা, এবার নেক্সট যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে নাম্বার। ইউজার তো নাম্বারও ইনপুট করতে পারবে, তাই না? তাহলে যদি নাম্বার ইনপুট করে সেক্ষেত্রে কি হবে, কিভাবে নাম্বারটা ইনপুট করা যায় সেই জিনিসটা একটু দেখা যাক। না, এর জন্য সেম আমাকে ইম্পোর্ট করতে হবে ডাট কোলেন আইও, দিয়ে আমাকে এখানে লিখতে হবে ভয়েড মেন। এখানে লিখলাম std আউট ডট রাইট। এখানে এই প্রোগ্রাম লিখছি যে ইউজার দুটো নাম্বার দেবে, ইনপুট করবে দুটো নাম্বার, আমি তার সামটা দেখাবো। ঠিক আছে, std আউট ডট রাইট, এখানে আমি দিয়ে দিলাম এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার। আচ্ছা, তো ইউজার তো নাম্বার দিল, কিন্তু আসবে কিসে, আসবে স্ট্রিং এ। std in ডট রিড লাইন সিঙ্ক কি রিটার্ন করে, না স্ট্রিং রিটার্ন করবে। সেই জন্য গোটাটাকে আমাকে ইন্ট ডট পার্সের মধ্যে কিন্তু রাখতে হবে। ইন ডট পার্স কি করবে, না ইন ডট পার্স ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেটা std in ডট রিড লাইন ডট সিঙ্ক কিসে কনভার্ট করছে, স্ট্রিং এ কনভার্ট করছে, সেটাকে কিন্তু পার্সে কনভার্ট করবে। দিয়ে সেটাকে আমি স্টোর করলাম নাম্বার ওয়ান। ঠিক আছে, নাম্বার ওয়ানে কনভার্ট করলাম। আচ্ছা, এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে যখন আমি এটা লিখবো তখন আমার কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে ফার্স্ট আমাকে এখানে এক্সক্লেমেশন সাইনটা দিতে হবে, মানে ডট কম্পাইলারকে আমি এটা বোঝাতে চাইছি যে ইউজার কিছু না কিছু ভ্যালু দেবেই দেবে, তার গ্যারেন্টি আমি নিলাম। এবার ইউজার এমন যদি কিছু ভ্যালু দিয়ে দিল যেটা নাম্বার ওয়ানের মধ্যে আসতে পারছে না, ঠিক আছে, তার জন্য আমাকে এখানে দিতে হবে কিন্তু কোশ্চেন মার্ক। ঠিক আছে,
সেম জিনিসটাই আমি আরেকবার লিখবো, std out রাইট, ঠিক আছে, এন্টার সেকেন্ড নাম্বার, ঠিক আছে, সেম ইন ডট পার্স std in dot read line sync এক্সক্লেমেশন সেমিকোলন, এটা আমি নিলাম নাম্বার 2 ইন্ট কোশ্চেন মার্ক। এবার এই দুটোকে আমি দিয়ে দিলাম সামের মধ্যে, ইন্ট সাম ইকুয়ালস টু নাম্বার 1 প্লাস নাম্বার 2 দিয়ে এবার আমি প্রিন্ট করে দেবো। প্রিন্ট কাকে করে দেবো না, এখানে ধরুন আমি এরকম লিখতে পারি, দা সাম অফ ডলার নাম্বার 1 অ্যান্ড ডলার নাম্বার 2 ইজ ডলার সাম, দিয়ে প্রোগ্রাম ক্লোজ। বোঝা গেল? তাহলে এই জিনিসটাকে একটুখানি কম্পিউটার আমরা রান করে দেখি। ফার্স্ট আমরা কি করব না, যেটা আছে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকে আমরা একটুখানি কমেন্ট করে দিই এটা। আচ্ছা, ইম্পোর্ট করাই থাকলো, ইম্পোর্ট ডাট ডট আইও ইম্পোর্ট করাই থাকলো। এখন আমরা জাস্ট প্রোগ্রামটা লিখবো ভয়েড মেন, এখানে আমরা লিখবো std out ডট রাইট, লিখলাম এন্টার ফার্স্ট নাম্বার, ঠিক আছে। এবার std in ডট রিড লাইন সিঙ্ক, ঠিক আছে, এই জিনিসটা ইন্ট ডট পার্স, ঠিক আছে, ইউজার যেটা ইনপুট করলো সেটা কিসে ইনপুট আসলো না স্ট্রিং এ, সেটা কিসে কনভার্ট হচ্ছে না ইন ডট পার্সের মাধ্যমে সেটাকে আমি ইন্টিজারে কনভার্ট করছি। এখানে দেখলাম ইন্ট নাম 1, ঠিক আছে, দিয়ে এখানে আমি দিয়ে দিলাম সেমিকলন। এবার দেখুন এখানে কম্পাইল টাইম একটা এরর শো করছে, ঠিক আছে। আমি এররটাকে মেটানোর জন্য আমি এক কাজ করলাম, এখানে কি দিলাম না কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, আর কি করলাম না এখানে আমি এক্সক্লেমেশন সাইন দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সেম জিনিসটাই আমি কপি করে নিচ্ছি, এখানে সেকেন্ড নাম্বার দিয়ে দিচ্ছি, এন্টার সেকেন্ড নাম্বার, আর এখানে নাম 2 করে দিলাম। এবার এই দুটো জিনিস কার মধ্যে থাকছে না ইন্ট সামের মধ্যে আসছে। আমি এখানে লিখলাম সাম ইকুয়ালস টু নাম1 প্লাস নাম2, দিয়ে আমি এখানে প্রিন্ট করছি কাকে না, এখানে প্রিন্ট করছি the sum of dollar number 1 and dollar number 2 is dollar sum সেমিকোলন। এবার যদি এটাকে আমরা প্রিন্ট করি তাহলে কি লেখা আসছে না এন্টার ফার্স্ট নাম্বার, ধরুন 4 দিলাম, এন্টার সেকেন্ড নাম্বার, ধরুন 6 দিলাম, তাহলে দ্য সাম অফ 4 and 6 is 10। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখুন এই যে ইন ডট পার্স আমরা কোথায় ব্যবহার করব, আর ইন ডট ট্রাই পার্সকে আমরা কোথায় ব্যবহার করব। সাপোজ আমরা যেখানে 100% অ্যাসিওর যে এমন সংখ্যায় ইউজার ইনপুট করবে যেটাকে ইন ডট পার্স কনভার্ট করতে পারবে ইন্টিজারে। ইউজার যদি এরকম কোনো জিনিস দিয়ে দেয়, সাপোজ আরেকবার প্রোগ্রামটাকে রান করছি, না দিয়ে দিল এ, ঠিক আছে, তাহলে এটা কি কখনো ইন ডট পার্স ইন্টিজারে কনভার্ট করতে পারবে? স্ট্রিং কখনো ইন্টিজারে কনভার্ট হয় কি? হয় না। তাহলে যখনই আমরা এটাকে ইনপুট করবে তখনই কিন্তু এরর চলে আসবে। বোঝা গেল? তাই এই এরর থেকে বাঁচতে গেলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, আমাদেরকে সেফ মেথড যেটা আছে সেটাকে আমরা ব্যবহার করব। সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব, আমরা লিখব ট্রাই পার্স। ট্রাই পার্স কি করে
না ট্রাই পার্স কিন্তু প্রোগ্রামকে ক্র্যাশ করবে না। ট্রাই পার্স কি করবে, না এর মধ্যে নাল ভ্যালু নিয়ে চলে আসবে। যদি কনভার্ট হলো তো ঠিক আছে, আর যদি কনভার্ট না হলো, ইন্টিজারে যদি কনভার্ট করতে না পারলো, তাহলে কি চলে আসবে, না নাল ভ্যালু চলে আসবে। এই নাল ভ্যালুটাকে পরে আমরা অন্যরকম ভাবে হ্যান্ডেল করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখলাম ট্রাই পার্স। এবার আমরা কি করব, না এখানে আমরা কন্ডিশন দেব। কি কন্ডিশন দেব, না ইফ কন্ডিশন দিলাম, লিখলাম num1 ইকুয়ালস টু যদি নাল হয়, অথবা এরকমও হতে পারে যে null2 ইকুয়ালস টু নাল। যদি এরকম ঘটনা ঘটে তাহলে প্রিন্ট হোক, কি প্রিন্ট হবে, না ইনভ্যালিড ইনপুট, এই লেখাটা প্রিন্ট হবে, সেমিকলন দিয়ে আমরা রিটার্ন করব। ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে মানে হচ্ছে আর নিচে প্রোগ্রামটা যাবে না, প্রোগ্রামটা এখান থেকেই রিটার্ন হয়ে যাবে। ঠিক আছে, আর যদি নাল ভ্যালু না আসে তাহলে সামের মধ্যে num1 num2 এসে সামের মধ্যে অ্যাসাইন হবে, দিয়ে সাম প্রিন্ট হবে। ঠিক আছে, তাহলে এবার প্রোগ্রামটাকে রান করে দেখা যায়। দেখুন, যদি ইউজার কোনো কিছু ইনপুট করলো না, জাস্ট এন্টার টিপে দিল, সেকেন্ডে গিয়ে ধরুন লিখে দিল তাহলে কি লেখা আসছে, ইনভ্যালিড ইনপুট। আবার রান করছি, ইউজার দিয়ে দিল কি, না ফার্স্ট নাম্বারে, সেকেন্ড নাম্বারে দিয়ে দিল 5, ঠিক আছে, ইনভ্যালিড ইনপুট, কারণ এর সঙ্গে 5 কখনোই যোগ হবে না। ঠিক আছে, আবার রান করছি, ইউজার দিয়ে দিল সাপোজ 4, সেকেন্ড নাম্বারে দিয়ে দিল 11, তাহলে কি আসলো, দ্য সাম অফ 4 and 11 is 15। মানে ভুলভাল কোনো কিছু যদি দেয় তাহলে লিখে আসবে কি, না ইনভ্যালিড ইনপুট। ঠিক আছে, কেন ইউজারের উপরে আমরা কোনো গ্যারান্টি দিতে পারি না, ইউজার যা খুশি ইনপুট করতেই পারে, তাই না? তাহলে সেফলি যদি আমাদের প্রোগ্রাম লিখতে হয় তাহলে আমরা ট্রাই পার্স মেথডকে ব্যবহার করব। আর শুধু পার্স কখন ব্যবহার করব, ইন ডট পার্স, না যেখানে আমরা পুরো একদম 100% নিশ্চিত যে যে সংখ্যাটা আসছে সেটাকে 100% মানে স্ট্রিংয়ে আসছে, কিন্তু সেটা আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারবোই, তখনই আমরা ইন ডট পার্স ব্যবহার করব, না হলে আমরা ইন ডট ট্রাই পার্স ব্যবহার করব সেফলি কনভারসেশনের জন্য। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে হোমওয়ার্ক। আজকের হোমওয়ার্ক হচ্ছে যে ইউজারের কাছ থেকে আমরা দুটো ভ্যালু নেব। ঠিক আছে, ভ্যালু নিয়ে আমরা কি করব, না প্রিন্ট করব তার সাম, তার সাবট্রাকশন, ঠিক আছে, তার মাল্টিপ্লিকেশন আর তার ডিভিশন। ঠিক আছে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ চারটে জিনিসই আমরা কিন্তু প্রিন্ট করব। এটাই হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্কটা করে কমেন্টে কিন্তু মানে কোডটা কিন্তু পেস্ট করে দেবেন। ঠিক আছে, তো আজকের প্রোগ্রামে আমরা যেটা দেখলাম টোটাল ভিডিওতে সেটা হচ্ছে যে স্ট্রিং কনক্যাটিনেশন দেখলাম, কিভাবে কনক্যাটিনেশন করতে হয়, তারপর দেখলাম ইন্টারপোলেশন, তারপরে দেখলাম ইউজার থেকে আমরা কিভাবে ইনপুটগুলো নেব, ইন ডট ট্রাই পার্স কখন ব্যবহার করব আর ইন ডট পার্স কখন ব্যবহার করব সেটাও কিন্তু আমরা শিখলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।